নমস্কার, বাংলা বাজারে সবাইকে স্বাগত। আমি অনিকেত চট্টোপাধ্যায়। শুরু করছি আমাদের নিয়মিত অনুষ্ঠান মতামত। আর আজকে মতামতের শীর্ষক, মোদিজির ডোনাল্ড ট্রাম্প প্রীতি ভারতবর্ষকে ডোবাবে। এক স্বাধীন দেশের প্রধানমন্ত্রী যখন স্লোগান দেন আব কি বার ট্রাম্প সরকার, আমেরিকার সরকার নিয়ে, তখনই বোঝা যায় যে উনি দেশ নয়, দেশের অর্থনীতি নয়, দেশের স্বাধীন বিদেশ নীতি নয়, অন্য কিছু তালে আছেন। আর যদি অন্য কোনো বদ উদ্দেশ্য না থাকে তাহলে নিশ্চিত এক উন্মাদের কাজ। আমাদের মোদিজিকে দেখে এরকম কিছু মনে হওয়াটাই স্বাভাবিক। খেয়াল করে দেখুন, ট্রাম্প এসেছে ক্ষমতায়, তার প্রত্যেকটা সিদ্ধান্ত সে তার দেশের দিকে তাকিয়েই নিচ্ছে। আপনার খারাপ লাগতে পারে, কানাডার খারাপ লাগতে পারে, ভারতবর্ষের খারাপ লাগতে পারে, পাকিস্তানের খারাপ লাগতে পারে, উনি যে সিদ্ধান্ত নিচ্ছেন দেশের মানুষের কাছে সেটা জরুরি। দেশের মানুষ এরকম মনে করছেন। ধরুন, ইলিগাল ইমিগ্রেশন, বেআইনিভাবে আমেরিকাতে গিয়ে বসবাসের সমস্যা আজকের নয়, বহুকালে। ট্রাম্প সেটাকে নিয়ে পড়লেন কেন? কারণ তিনি তার দেশের বেকার চাকরি প্রার্থীদের কাছে হিরো হতে চান। তিনি চান সেই সমস্ত চাকরি বা আয়ের উপায়গুলো দেশের যুবক যুবতীদের কাছেই থাকুক, দেশের যুবক যুবতী। তিনি আমদানিতে শুল্ক বাড়াচ্ছেন কেন? নির্বিচারে বাড়াচ্ছেন। কে তাকে ডেকে নিয়ে গিয়ে গলা জড়াজড়ি করছেন, কে বলছেন আব কি বার ট্রাম্প সরকার, এসব তার বিবেচনার মধ্যেই নেই। আমদানি শুল্ক বাড়িয়ে সেই সব জিনিসপত্র যা তাদের দেশেই উৎপাদন হয়, সেই উৎপাদকদের কাছে একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে চাইছেন। তার নিজের দেশের উৎপাদকরা মার খাবে আর অন্য দেশে এসে ব্যবসা করে যাবে, এমন উজবুক মার্কা অর্থনীতিতে তার বিশ্বাস নেই। মানে মোদ্দা কথা হচ্ছে গিয়ে কান্ট্রি ফার্স্ট। তার কাছে প্রথম বিবেচ্য হলো তার দেশের মানুষ। অবশ্যই তিনি ইলন মাস্ক থেকে আমেরিকার বড় বড় পুঁজিপতি যারা তার নির্বাচনী ফান্ডে কোটি কোটি টাকা দিয়েছে, বিলিয়ন ডলার, তাদের যে বিলিয়নিয়ার্স, তাদের যে প্রচুর টাকা ফান্ডে এসেছে নির্বাচনী প্রচার ক্যাম্পেইন ফান্ডে, সেই হাউসগুলোকে তিনি তো সুবিধা দেবেন, এর তো বলার কিছু নেই। কিন্তু তার দেশের আপামর মানুষের সাধারণ স্বার্থের বিনিময়ে নয়। এই সেদিনেই তিনি বললেন, দেশের রাষ্ট্রপতি হিসেবেই বললেন যে ডিপসিক বা চীনের ওই ধরনের যাবতীয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কৃত্রিম বুদ্ধিমত্তার আবিষ্কারকে পাল্লা দিতে রাষ্ট্র সব ধরনের সাহায্য করবে। কাদের? যারা ওই দেশে বসে এই কাজগুলো করছেন তাদেরকে, প্রাইভেট কোম্পানি। কিন্তু রাষ্ট্র সাহায্য করবে, দরকার হলে বেল আউট করবে, টাকা দেবে। এইটা হচ্ছে আমেরিকার রাষ্ট্রপতি। তিনি আসার পরেই সামান্য কিছু সিদ্ধান্তের ফলে ডলার আবার মাথাচাড়া দিয়ে উঠে বসেছে। তিনি জানাচ্ছেন এই গবেষণা বাবদ বরাদ্দ বাড়ানো হবে। আর আমাদের দেশের বাজেটে 500 কোটি টাকা, মাত্র 500 কোটি টাকা বরাদ্দ হয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডেভেলপমেন্টের কাজ করার জন্য। কাজ ছেড়ে ফেলেছেন মোদিজি। বাংলাদেশকে দেখুন, জেনেই গেছেন যে আমেরিকা থেকে আপাতত খুব বেশি সাহায্য আসবে না, কাজেই তারা বাকি জায়গাগুলোতে কড়া নাড়া শুরু করে দিয়েছেন। তারা ইউরোপের প্রত্যেকটা দেশ চীনের সঙ্গে সুসম্পর্ক বাড়ানোর চেষ্টা করছেন। ইউনূস সাহেব কাজে লাগাচ্ছেন তার ইউরোপের যোগাযোগগুলোকে, এবং চীনের সঙ্গে চীন তো বসেই আছে। ভারতকে সোজাসুজি জানিয়ে দিয়েছেন, ভাই পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে সম্পর্ক রাখতে চাইলে আছি, না চাইলে নেই। কবে নির্বাচন হবে জানি না, কবে সংবিধান বদলাবে জানি না, কিন্তু বাংলাদেশ তার স্বাধীন বিদেশ নীতি নিয়ে মাঠে তো নেমেছে। মোদিজি এখনো সেদিকে ভাবনা চিন্তাও শুরু করেন। রাশিয়ার সঙ্গে মোদিজির দোস্তি ইউরোপীয় দেশগুলোর কাছে ভালো ঠেকেনি। আবার রাশিয়ার সঙ্গে চীনের দোস্তি বিষয়টাকে আরো কমপ্লিকেটেড, আরো জটিল করে তুলেছে। একসময় ভারত রাশিয়া শিবিরের সঙ্গেই ছিল, সমাজতান্ত্রিক শিবিরের সঙ্গে থাকার সময় একটা হাত কিন্তু বাড়ানো থাকতো আমেরিকার দিকে, এক ধরনের হার্ড বার্গেনিং। আমি এধারে না দিলে ওধারে চলে যাব, এই ধরনের একটা ব্যাপার চলতে থাকতো আমেরিকা রাশিয়ার মধ্যখানে, একটা বার্গেনিং। 80-র দশকে সেই বার্গেনিং কাজে দিল রাশিয়ার ভেঙে যাবার পরে।
সেই বার্গেনিংটা কাজে দিয়েছে, কারণ আমেরিকার সঙ্গে সম্পর্ক ভালো হয়েছে। কিন্তু এখন ভারতের বিদেশ নীতির মাথামুন্ডু খুঁজে পাওয়া ভার। একবার প্রধানমন্ত্রী নিজেই স্লোগান দিচ্ছেন আব কি বার ট্রাম্প সরকার, আবার বাইডেনের স্ত্রীর হাতে তুলে দিচ্ছেন এ যাবৎকালে বিদেশি কোনো দেশের রাষ্ট্রপ্রধানকে দেওয়া সব থেকে বহুমূল্য হিরে। রাশিয়ার সঙ্গে আধা দোস্তি, ওদিকে আমেরিকার সঙ্গে হাত ধরে চলার বাসনা, ওদিকে দক্ষিণ এশিয়াতে চীনের বিরুদ্ধে জোট তৈরির চেষ্টা, সব মিলিয়ে এক বিশাল গাড্ডার দিকে গেছে ভারতের বিদেশ নীতি। আসুন না একবার এই মুহূর্তে দাঁড়িয়ে দুই প্রধান বাণিজ্যিক শক্তিধর দেশ চীন আর আমেরিকার সঙ্গে ভারতের বাণিজ্যের দিকে একটু চোখ রাখা যাক। এটা তো মানতে হবে যে আজকে সারা পৃথিবীতে দুটো প্রধান বাণিজ্যিক শক্তিধর দেশ তৈরি হচ্ছে। আমেরিকার বাণিজ্যকে ছাপিয়ে যাবে চীন, না চীনকে টক্কর দেবে আমেরিকা? এটাই এখন আপাতত বিশ্বের প্রধান আলোচনার বিষয়। এই ডিপসিক এবং চ্যাট জিপিটি, কে কাকে টেক্কা দেবে, এই তো লড়াই। এবার সেই দুটো দেশের সঙ্গে আমাদের বাণিজ্য, ভারতের বাণিজ্য কোন জায়গায় দাঁড়িয়ে আছে? ভারত মার্কিন যুক্তরাষ্ট্র বাণিজ্য, মানে ভারত আমেরিকা বাণিজ্য 22-23-এ মোট পরিমাণ হচ্ছে $128 বিলিয়ন, ডলারের হিসেবে হবে প্রায় 10.5 লক্ষ কোটি টাকা। এটা হচ্ছে আমাদের টোটাল, আমাদের আমেরিকার সঙ্গে বাণিজ্য। রপ্তানি কত? মানে আমরা এনেছি কত? $78 বিলিয়ন। আমরা পাঠিয়েছি কত? $78 বিলিয়ন জিনিসপত্র পাঠিয়েছি। আমদানি কত? মানে এনেছি কত? $50 বিলিয়ন। মানে ওখানে দেখুন ট্রেড ডেফিসিট নয়, ওখানে ঘাটতি নেই, বরঞ্চ খানিকটা আমাদের দিকে আছে। আমরা রপ্তানি করেছি $78 বিলিয়ন আর আমদানি করেছি $50 বিলিয়ন, আমাদের হাতে আছে $28 বিলিয়ন। আচ্ছা, আমরা কি কি রপ্তানি করি? মজাটা এইখানে লুকিয়ে আছে। একটা হচ্ছে হিরে আর রত্ন, আমরা আমরা বিশালভাবে ওখানে আমেরিকাতে রপ্তানি করি $16 বিলিয়ন। আর ফার্মাসিউটিক্যাল আমরা প্রচুর পাঠাই, ওষুধ আমরা প্রচুর পাঠাই, $7.5 বিলিয়ন আমরা ওষুধ পাঠাই। কিছু ইঞ্জিনিয়ারিং গুডস যায়, যন্ত্রাংশ যায়, হেভি ইঞ্জিনিয়ারিং গুডস, আর কিছু পেট্রোলিয়াম পণ্য মানে ফিনিশ পেট্রোলিয়াম প্রোডাক্ট কিছু যায়, আর যায় সামান্য কিছু টেক্সটাইল। এগুলো হচ্ছে গিয়ে আমরা পাঠাই। আমরা আনি কি কি? অপরিশোধিত তেল আমরা আমেরিকা থেকে বেশ কিছুটা আনি, $13 বিলিয়ন আনি। বৈদ্যুতিক মেশিনারি আমরা আনি বেশ কিছু। বিমান হেলিকপ্টারের যন্ত্রাংশ, প্রতিরক্ষার জন্য বেশ কিছু জিনিস যন্ত্রাংশ আমরা আমেরিকা থেকে আনি। কেমিক্যালস বেশ কিছু আনি এবং অ্যালুমিনিয়াম আনি আমরা। তো বাণিজ্য ঘাটতি, যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের $28 বিলিয়ন উদ্বৃত্ত আছে, ঘাটতি নয়, আমাদের উদ্বৃত্ত, অর্থাৎ আমরা খানিকটা বেশি পাই। এবার ইন্দো প্যাসিফিক ইকোনমিক ফ্রেমওয়ার্ক IPEF, সাপ্লাই চেন আর ক্লিন এনার্জিতে সহযোগিতা, এটা আমাদের সঙ্গে আমেরিকার একটা জায়গা আছে, যে জায়গায় আমরা এইখানে আমাদের একটা সমঝোতা আছে। আর হাইটেক পার্টনারশিপ কি কি বিষয় আছে? সেমিকন্ডাক্টর, AI, কোয়ান্টাম টেকনোলজিতে যৌথ গবেষণা। কিন্তু আমাদের এখানে কিছু হচ্ছে না। আমাদের এখানে যা হচ্ছে সেটা হচ্ছে কি, যেটুকু তৈরি হচ্ছে সেটা ব্রেন ড্রেন হয়ে যাচ্ছে, অন্য কোথাও চলে যাচ্ছে। সেটা সে চলে গেল ডেনমার্কে, নয় চলে গেল হল্যান্ডে, নয় চলে গেল পোল্যান্ডে, সেখানে গিয়ে একটা নতুন বার করছে, একটা নতুন কোনো সফটওয়্যার তৈরি হচ্ছে। কিন্তু আমাদের সঙ্গে তাদের অন্তত একটা হাইটেক পার্টনারশিপের ব্যাপার আছে। এবার ভারত চীন বাণিজ্যের দিকে তাকানো যাক, কি সাংঘাতিক জায়গা সেখানটায় হয়ে আছে। ভারত চীন বাণিজ্য 22-23 মোট বাণিজ্যের পরিমাণ $135 বিলিয়ন, 11 লক্ষ কোটি টাকা। মানে ভারতবর্ষের সবচেয়ে বেশি যদি বাণিজ্য হয় সেটা চীনের সঙ্গে। ও যতই ওই কথাবার্তা, ওই ঘর মে ঘুষকে হানা তানা ইত্যাদি প্রভৃতি, চীনকে ব্যান করে দেবো অমুক তমুক, সবচেয়ে বেশি বাণিজ্য এখনো পর্যন্ত চীনের সঙ্গে হয়। ওই যারা এই রাস্তায় দাঁড়িয়ে ভক্তের দল চীনকে শেষ করে দেবো, গুঁড়িয়ে দেবো, চীনের তো শেষ হয়ে গেল সব বলেন, তারা শুনুন, চীনের সঙ্গে বাণিজ্য সব থেকে বেশি $135 বিলিয়ন। এবার মজাটা হচ্ছে যে রপ্তানি কত, অর্থাৎ আমরা কত টাকার পাঠাই? 15 বিলিয়ন, মাত্র $15 বিলিয়ন ভারতবর্ষ রপ্তানি করে, অর্থাৎ পাঠায়। আমদানি কত? $120 বিলিয়ন।
$120 বিলিয়ন আমরা আনি ওখান থেকে। বাণিজ্য ঘাটতি $105 বিলিয়ন, ইতিহাসে সর্বোচ্চ। এত বাণিজ্য ঘাটতি এর আগে চীনের সঙ্গেও আমাদের ছিল না, বাণিজ্য ঘাটতি ছিল, এত ছিল না। এবার আমরা কি কি পাঠাই চীনে? লৌহ আকরিক কিছু আমরা পাঠাই, কটন সুতি কিছু আমরা পাঠাই, কিছু প্লাস্টিক রসায়ন আমরা পাঠাই, কিছু সামুদ্রিক খাদ্য আমরা পাঠাই। আর আমাদের এখানে কি কি আসে ওখান থেকে? মূলত আসে ইলেকট্রনিক্স, মোবাইল, ল্যাপটপ 30 বিলিয়ন প্রায়, মেশিনারি, টেলিকম যন্ত্রাংশ একটা বিরাট অংশ, আর আসে আমাদের এখানে যেটা, সেটা সাংঘাতিক ব্যাপার, অর্গানিক কেমিক্যাল, অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্টস, API। এটা কি একটু পরে বোঝাচ্ছি। 4 নম্বর আসে সৌর প্যানেল, 5 নম্বর আসে প্লাস্টিক। এবার চ্যালেঞ্জটা কোথায়? এই যে বললাম API, এই বস্তুটা হচ্ছে গিয়ে অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্টস, যা দিয়ে ওষুধ তৈরি হয়। অর্থাৎ ওষুধের ইনগ্রেডিয়েন্ট, ওষুধ যে আমাদের এখানে যেটা তৈরি হয় সেটা মূলত তার প্যাকেজিং, সেটাকে ক্যাপসুলে পোড়া, সেটাকে ট্যাবলেট তৈরি করা, তার পাতা তৈরি করা এবং তার প্যাকেজিং, সেটা পাঠানো, তার ব্র্যান্ডিং ইত্যাদি ইত্যাদি। কিন্তু যে মূল উপাদান, 70% সক্রিয় উপাদান আমাদের দেশে যে ওষুধ তৈরি হয় তার আসে হচ্ছে চীন থেকে আমদানি হয়। এবার ভাবুন, আরো বলছি, এবারে এর সঙ্গে সীমান্ত উত্তেজনার প্রভাব আছে, গালওয়ান সংঘর্ষের পরে চীনের সঙ্গে সম্পর্ক খারাপ আছে, কিছু কিছু চীন অ্যাপ, মোদিজি টিকটক ব্যান করে দিলেন, জিওমি ব্যান করলেন, এই সমস্ত কিছু ব্যান করে যে আমরা চীনের বিরুদ্ধে ইত্যাদি। কিন্তু $105 বিলিয়ন আমরা বাণিজ্য ঘাটতিতে আমরা চীনের সঙ্গে আছি। এবার দু দেশের মানে দুটো সুপার পাওয়ারের সঙ্গে আমাদের বাণিজ্যের তুলনাটা একটুখানি দেখুন, সেটাও খুব ইন্টারেস্টিং। আমাদের সঙ্গে আমেরিকার বাণিজ্য উদ্বৃত্ত হচ্ছে গিয়ে $28 বিলিয়ন, আর চীনের সঙ্গে হচ্ছে $105 বিলিয়ন। আমরা আমেরিকাতে পাঠাচ্ছি রত্ন, ওষুধ, কাঁচামাল, এখানে পাঠাচ্ছি লৌহ আকরিক মানে আয়রন ওর যেটা পাঠাচ্ছি, কিছু তেল, মেশিনারি, আর ওই আমরা আনছি হচ্ছে গিয়ে বেসিক্যালি ইলেকট্রনিক্স আর API। এটা আমরা আনছি, মানে ওই অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্টস। এবার কোথায় আমাদের ডিপেন্ডেন্সিটা তৈরি হচ্ছে, কোথায় আমরা আটকে যাচ্ছি? আমেরিকার থেকে আমরা যেটা আনছি সেটা হচ্ছে প্রতিরক্ষার বিভিন্ন রকমের টেকনোলজি। ওই বললাম যে হেলিকপ্টার ইত্যাদি যন্ত্রাংশ, বিভিন্ন প্রতিরক্ষা যে যন্ত্রপাতি ইত্যাদি সেখান থেকে আসছে। তো সেখানে তার মানে আমাদের প্রতিরক্ষা অনেকখানি দাঁড়িয়ে আছে, অর্থাৎ যেটা হচ্ছে এক ধরনের ডিপেন্ডেন্সি আমেরিকার উপরে আছে। চীনের ওপরে কি? সমস্ত কম্পিউটার, ল্যাপটপ, উচ্চ প্রযুক্তি, যত রকমের যন্ত্রাংশ আর API। এবারে মার্কিন বাজারে বিরাটভাবে ভারত ঢুকেছে। কোথায়? 15% তার বাণিজ্য বৃদ্ধি হয়েছে মানে ফার্মাসিউটিক্যাল কোম্পানি। বিশাল জেনেরিক ড্রাগ মার্কেটের 40% মার্কিনের হচ্ছে ভারতীয় কোম্পানির দখলে আছে। সমস্যাটা হচ্ছে যে 70% API আসছে তো চীন থেকে। আমরা পাঠাচ্ছি আমেরিকায়, ঠিক আছে, আমেরিকা ঘুরিয়ে এখান থেকে নিচ্ছে, আমেরিকা চীনের ওপরে নির্ভরতা কমিয়ে অন্য দেশ থেকে নিচ্ছে। কিন্তু চীন যদি API না দেয়, শেষ পর্যন্ত ওরা বাণিজ্যটাকে কন্ট্রোল করছে কিভাবে? ওরা আমাদেরকে কাঁচামাল দিচ্ছে, আমরা কাঁচামাল তৈরি করে আমরা মার্কিন জেনেরিক ড্রাগ মার্কেটের 40% আমরা ভারতীয় কোম্পানির দখলে রেখেছি, কিন্তু তার অধিকাংশটাই যে ইনগ্রেডিয়েন্টস যা দিয়ে আমরা তৈরি করছি সেটা আসছে চীন থেকে। এবার অ্যাপেলের 7% আইফোন এখন ভারতীয় উৎপাদন হচ্ছে। চীনের বিকল্প হিসেবে চীনে যেটা হতো পুরোপুরি সেটা আমাদের এখানে শিফট করেছে। সেটা কি? আমরা এখানে কি করছি? আমরা নতুন কোনো একটাও আমরা কোনো আইফোন আমরা কোনো তৈরি করছি না, আমরা কোনো মোবাইল, আমাদের কোনো ব্র্যান্ড নেই। চীনের গুচ্ছ ব্র্যান্ড আছে এবং তা পৃথিবী জোড়া ব্যবসা আছে, সবাই তো আর অ্যাপেল কিনছে না। কিন্তু অ্যাপেলের এখানে একটা কতগুলো জায়গা তৈরি করা হয়েছে, তাদের টেকনোলজি, তাদের সমস্ত কিছু, কেবল আমাদের এখানে কাজটুকু হচ্ছে। তো বেসিক্যালি
আমাদের এখানে ওই যে শ্রমিক, যে সস্তায় শ্রম তা ব্যবহার হচ্ছে, এবং এই 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 যে ইউনিটগুলো তাদেরকে ওই কিছু ছাড় দেওয়া হয়েছে, কিছু কর ছাড় দেওয়া হয়েছে, কিছু জমি ইত্যাদি দেওয়া হয়েছে, সব মিলিয়ে তারা একটা লাভজনক ব্যবসা এখানে করছে। আমাদের লাভ হচ্ছে ওইটুকু শ্রমশক্তি যা আমাদের ব্যবহার হচ্ছে, যেদিন চাইবে আমেরিকা তুলে নিতে পারবে। অর্থাৎ এটাতে আমরা কোথাও স্বনির্ভরতা তৈরি হলো না। আমরা বিশালভাবে ওষুধ পাঠাচ্ছি, আমরা স্বনির্ভর নই, কারণ এপিআই আসছে চীন থেকে। আমাদের এখানে অ্যাপেলের আইফোন তৈরি হচ্ছে, যেদিন আমেরিকা চাইবে সেদিন বন্ধ হয়ে যাবে। আমাদের যন্ত্রাংশ, প্রতিরক্ষার যন্ত্রাংশ আসছে আমেরিকার কাছ থেকে, আমরা প্রতিরক্ষার জন্য তাদের কাছে আমরা বসে আছি। চীনের সাথে যে বাণিজ্য ঘাটতি, সেটা কমানোর একটা চেষ্টা করা হচ্ছে। কিভাবে? এই মোবাইল, সেমিকন্ডাক্টর উৎপাদনে স্বনির্ভরতা যেভাবে আসে, কিন্তু আবার চীন থেকে সোলার প্যানেল আসছে। আমাদের এখানকার সোলার যা আসছে অধিকাংশটাই চীন থেকে আসছে। এবার সেই প্যানেলে 40% একটা ডিউটি দেওয়া হয়েছে, যে ইম্পোর্ট ডিউটি 40%, যাতে আমাদের এখানে বিকশিত হয়। হলো কি, উল্টে সমস্ত জিনিসটার দাম বেড়ে গেল। এবং দাম বেড়ে যাওয়ার ফলে কি হয়েছে, আমাদের গতবারে আমাদের যে টার্গেট ছিল 1 কোটি ঘরে আমরা সোলার, মোদিজি বলেছিলেন, আপনাদের সবার মনে আছে যে ওই সেই 21শে ফেব্রুয়ারি রাম মন্দির উদ্বোধন করলেন গত বছরে। উদ্বোধন করে তারপরের যে মিটিংটা বড়, সেখানে বললেন যে আমরা সৌরশক্তিকে গ্রামে গ্রামে ছড়িয়ে দেবো, 1 কোটি ঘরে 1 বছরের মধ্যে আমরা পৌঁছে দেবো। কত হয়েছে? 8 লক্ষ, 8%। কেন হলো? তার কারণ হচ্ছে আমাদের কাছে নিজেদের তৈরি সোলার প্যানেল নেই। যে সোলার প্যানেল চীন থেকে আনা হচ্ছিল তার দাম, তাতে ডিউটি বসানো হয়েছে 40%। কাজেই আমরা কোনোভাবেই, না সরকারের চেষ্টা ছিল, না আমাদের এই 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 নীতিতে কোনো লাভ হলো। আমরা 8%, 8 লক্ষ ঘরে পৌঁছতে পারলাম 1 কোটির জায়গায়। তো শেষমেশ মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ভারতে উদ্বৃত্ত। উচ্চ মূল্যের পণ্য আমরা রপ্তানির খানিকটা আমাদের সুযোগ আছে, কিন্তু যা আমরা পাঠাচ্ছি তার জন্য আমরা আরেকটা দেশের উপরে নির্ভরশীল। আর চীনের সাথে একটা হিউজ ট্রেড ডেফিসিট, 105 বিলিয়ন, বিরাট নির্ভরতা। ইলেকট্রনিক্স এবং এপিআই দুটোতেই সাংঘাতিক নির্ভরতা। আমাদের অর্থনৈতিক নিরাপত্তা প্রায় বিপন্ন। ওই যে আমাদের বহুমুখী বাণিজ্য নীতি যে একটা ছিল আগে, যে সবাইয়ের সঙ্গে, মানে সবাইয়ের সঙ্গে কিছু কিছু করে আসতো, কারুর একটার ওপরে নির্ভর ছিল না। আমাদের এখানে হু হু করে ফার্মা কোম্পানিগুলো গজিয়ে উঠলো, গজিয়ে ওঠার পরে তারা বাড়তেও শুরু করলে। দেখবেন আপনি, যদি আপনারা শেয়ার মার্কেটে একটু চেক করেন, তাহলে ফার্মা কোম্পানিগুলো হু করে তাদের শেয়ার বেড়েছে। এই গোটাটা বেড়ে আছে কিন্তু একটা ফাঁপা বেলুনের ওপরে। 70% ইনগ্রেডিয়েন্টস আসছে চীন থেকে। যেদিন চীন, যদি কোনোদিন চীন বন্ধ করে দেয়, তাহলে এই সমস্তটা একেবারে ধূপ করে পড়ে যাবে, পুরোটা। তাহলে এই কি ধরনের বাণিজ্য নীতি, কি ধরনের আত্মনির্ভর ভারত? আত্মনির্ভর ভারতটা কোনখানে আত্মনির্ভর ভারত? মানে দাঁড়ালো আমাদের প্রতিবেশী চীনের সঙ্গে আমাদের বাণিজ্য প্রায় একতরফা। আমরা ওষুধ বানাই, সারা পৃথিবীতে তা রপ্তানি করি, তার অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টস আছে চীন থেকে 70%। আবার চীনের ওপরে আমাদের উচ্চ প্রযুক্তির যন্ত্রাংশ, মানে কম্পিউটার নির্ভরতা আমাদের বহু আগে থেকেই আছে। আমেরিকাতে আমরা রত্ন পাঠাই, হিরে, বিরাট টাকার। হ্যাঁ, আমরা তো বলছিলাম বিরাট টাকা, এবং এটা কিন্তু একেবারেই আমাদের। কিন্তু এখানেও একটা টুইস্ট আছে। অর্থনীতির ভাষায় এটা হচ্ছে ওই ডায়মন্ড ওয়াটার প্যারাডক্স, হিরে আর জলের ধাঁধা। কি ধাঁধাটা? হিরে প্রচন্ড দামি কিন্তু তা জরুরি নয়, জল অনেক কম দামি কিন্তু তা জরুরি। কাজেই যে কোনো মুহূর্তে সেই রপ্তানি হু করে কমে যেতে পারে। ধরুন আমেরিকায় কোনো ক্রাইসিস হলো, এই যে করোনা, আর কেউ হিরে কিনবে না তখন। তখন সবাই নিজের সমস্তটা নিয়ে চুপ করে বসে আছে, ন্যাচারালি সেই রপ্তানি হু করে কমে যাবে। আবার আমরা আমেরিকাতে ওষুধ পাঠাই, তার এপিআই আসে চীন থেকে। কাজেই আমাদের অর্থনীতি আর বাণিজ্যের স্বার্থেই আমাদের আমেরিকার সঙ্গে সম্পর্ক রাখার সঙ্গে সঙ্গেই চীনের সঙ্গে সম্পর্ক আরো ঘনিষ্ঠ করাটা যেমন জরুরি, তেমনি এই চীন নির্ভরতার থেকে বার হওয়াটাও ভীষণ জরুরি। কিন্তু মোদী সরকারের বিদেশ নীতি, বাণিজ্য নীতি, অর্থনীতি কোনো দিক থেকে এই স্পষ্ট নীতির ধারে কাছেও নেই। তারা মুখে বিরাট বিরাট চীন বিরোধী কথা বলে, অথচ ঠিক এই মুহূর্তে সব থেকে বেশি বাণিজ্য চীনের সঙ্গে, সব থেকে বেশি বাণিজ্য ঘাটতি 105 বিলিয়ন, সেটা ওই চীনের সঙ্গে।
ওদিকে ট্রাম্প তো মেরে গহরে দোস্ত হ্যায় গোছের কথা বলে মোদিজি বিশ্বগুরু হবার চেষ্টা করছেন। কিভাবে হবেন বিশ্বগুরু? দেশ এখনো একটা লেন্স, হ্যাঁ একটা লেন্স তৈরি করতে পারে, একটা ক্যামেরার লেন্স দেশ তৈরি করতে পারে এখনো না, খুব সিম্পল লেন্স এখনো তৈরি হয়। দেশ একটা মাইক্রোচিপ তৈরি করতে পারেনি। দেশের বাজেটের 500 কোটি টাকা মাত্র বরাদ্দ হয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্য। আর চীনে ধামাকার পর ধামাকা, সবে ডিপসিক এসেছে বাজারে, তাদের বাজারে আসায় আমেরিকার এনভিডিয়া কোম্পানি 17% শেয়ার দাঁই করে পড়ে গেছে, একদিনে পড়ে গেছে। এখন শোনা যাচ্ছে আলিবাবা তারা আরো উন্নত এআই টুল নিয়ে হাজির হচ্ছে। আমাদের কৃষিক্ষেত্র এগ্রিকালচারাল সেক্টরে মোট জিডিপি 16% আমাদের দেয় এগ্রিকালচারাল সেক্টর, কিন্তু সেখানে শ্রমশক্তির 45%, মানে দেশের এমপ্লয়মেন্টের 45% কৃষিতে কাজ করছে, দিচ্ছে কত? 16%। এরপরে আছে সার্ভিস সেক্টরে, যেখানে কর্মসংস্থানে চাকরির 17% কাজ করে, কিন্তু তাদের বেশিরভাগটাই ইউরোপ আমেরিকার দিকে তাকিয়ে আছে। সেখানে বন্ধ হলে তারাও বন্ধ হয়ে যাবে। এই যে গোটা একটা ইয়াং জেনারেশন যারা রাত্রি 3টে-4টে পর্যন্ত কাজ করে আর সকালবেলা 12টা-1টা পর্যন্ত ঘুমোয়, এমনি এমনি নয়, এই ঘরে ঘরে হয়ে যাচ্ছে। কেন? তার কারণ হচ্ছে তারা আমেরিকার সঙ্গে তাল মিলিয়ে কাজ করছে, রাত্রিবেলায় কনফারেন্স হচ্ছে, রাত্রিবেলায় মিটিং হচ্ছে। তার কারণ আমেরিকার, তার কারণ ইউরোপ, সেখানের সময় মিলিয়ে আমাদের এখানে কাজ হচ্ছে। একটা গোটা ইয়াং জেনারেশনের মানে যে ফিজিক্যাল ক্লক সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এবং এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বাড়বাড়ন্ত সেই চাকরিতেও ছবল মারবেই। তার কারণ হচ্ছে তারা যে সার্ভিস সেক্টরে যে কাজটুকু করেন, সেই কাজটুকু এবারে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তাকে রিপ্লেস করবে ধীরে ধীরে। রইল বাকি ম্যানুফ্যাকচারিং, তা তো ঢুকছে। মোদিজি মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা আর বাংলাদেশকে চোখ রাঙাচ্ছিলেন, চোখ দেখাচ্ছিলেন। এখন বুঝতে পারছেন যে তাতে কোনো লাভ তো হয়নি, বরং সেই দেশগুলো অনায়াসে চীনের কাছে যাবার সোজা রাস্তাটা খুঁজে নিয়েছে। মালদ্বীপের সঙ্গে এখন চীনের দারুণ সম্পর্ক, শ্রীলঙ্কা তো চীনের কাছে অলমোস্ট তাদের সবকিছু দিয়ে রেখেছে, নেপালের সঙ্গেও দারুণ সম্পর্ক, পাকিস্তান তো ছেড়েই দিন, তাদের সঙ্গে তো বরাবরই ছিল। ওদিকে আমেরিকা তার নিজের স্বার্থকে এতটুকু ক্ষুণ্ণ হতে দেবে না। ট্রাম্প এসে 1 লপ্তে 1000-5 ইমিগ্রেশনে সমস্যা আছে এমন ভারতীয়দেরকে পত্রপাঠ ভারতে পাঠানোর ব্যবস্থা করেছেন। এবং এবার থেকে ওই হুট বলতে ঝুট চলো আমেরিকা যে আর হবে না, সেটাও স্পষ্ট। মোদিজির যাবতীয় সরকারি নীতির ফলে ভারত ক্রমশ বিশ্ব রাজনীতি, বাণিজ্য, অর্থনীতিতে বিচ্ছিন্ন হচ্ছে। আর সবচেয়ে বড় বিপদ হলো সেই বাস্তবকে বোঝার মতো ক্ষমতাও নেই এই মোদি সরকারের। যারা এই সরকারের ভক্ত, যারা মোদিজির ভক্ত, যারা আরএসএস এর ভক্ত, যারা বিজেপির ভক্ত, তারা একটু ভাবুন আমরা কোন দিকে যাচ্ছি, কোন দিকে আমরা চললাম। আমরা সারা বিশ্বে বার্গেন করতাম, রাশিয়া এবং আমেরিকার মধ্যখানে বসে খেলতাম, তুই দিবি না তো তোর কাছে যাব, ও দেবে না তো ওর কাছে যাব। আমরা এটা করেছি। আজকে আমরা সারা পৃথিবীতে এত একলা হয়ে যাচ্ছি কেন? পড়শিদের মধ্যে, আমাদের পড়শি দেশের সঙ্গে কারুর সঙ্গে আমাদের সম্পর্ক ভালো নয়, সবার সঙ্গে আমাদের সম্পর্ক খারাপ হয়ে গেছে, চুলোর ধরে গেছে। সম্পর্ক খারাপ মানে অত্যন্ত খারাপ অবস্থা। সেসব দেশে ভারত বিরোধিতা একটা চূড়ান্ত জায়গায় পৌঁছে গেছে। ভুটানের মতন দেশ, যার দেশের সমস্ত মেডিকেল ফ্রি, আপনারা জানেন কিনা জানি না, ভুটানে মেডিকেল মানে ওষুধ, চিকিৎসার খরচা সব ফ্রি। কোথা থেকে হয়? তাদের যে কারোর অসুখ করলে, তাদের হার্ট অপারেশন, তারা আসছেন কলকাতায়, আসছেন দিল্লিতে, আসছেন চেন্নাইতে, করে যাচ্ছেন, এবং সেটা ফ্রি। সেটাই চুক্তি ভুটানের সঙ্গে। তারা পর্যন্ত আজকে ভুটানের মধ্যে যে সমস্ত উগ্রপন্থীদের ক্যাম্প হচ্ছিল, সেই ক্যাম্পগুলোকে তোলার জন্য যে কাজকর্ম, যে অ্যাক্টিভ অপারেশন, সেগুলোকে বন্ধ করে দিয়েছে, করতে দেবেন না। এমনকি আমাদের এখান থেকে ট্যুরিস্টরা গেলে যে চার্জ করা হচ্ছে, সেটা একটা এক্সরবিটেন্ট চার্জ করা হচ্ছে। এখন আর ভুটানে যাওয়া সহজ নয়। পার ডে প্রায় 1400 টাকা করে একজন মাথাপিছু ট্যুরিস্টকে দিতে হচ্ছে। এটা খালি গভর্নমেন্টকে দিতে হচ্ছে। ভাবুন, 1400 টাকা করে যদি পার ডে দিতে হয় একজন ট্যুরিস্টকে, তাহলে একটা 3 জনের ফ্যামিলি গিয়ে 3-14-4200 টাকা কেবল কোনো কিছুর জন্য নয়, কেবল সরকারকে দিতে হবে 4200 টাকা। তারপরে তো হোটেল, তারপরে তো গাড়ি, তারপরে তো খাওয়া, তারপরে তো ঘোরা। ভুটান এটা করছে। নেপালে যান, ভারতীয় টাকা দিলে তারা সবচেয়ে কম, মানে যে ঘোষিত টাকা তার চেয়েও কম টাকা দেবেন আপনাকে, পাত্তাও দিচ্ছে না তারা।
বাংলাদেশ জানেন কি অবস্থা, মালদ্বীপ জানেন কি অবস্থা, শ্রীলঙ্কাও তাই, পাকিস্তানের কথা বাদই দিলাম। এটা কি করে হলো? আমরা এত বিচ্ছিন্ন কি করে হচ্ছি? আমরা এত বিচ্ছিন্ন কিভাবে হয়ে যাচ্ছি? ভাবতে হবে, ভাবতে হবে আমাদের। ভাবুন ভাবুন, বাবা প্র্যাকটিস করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এখানেই শেষ করছি। নমস্কার। Thank you.